আচ্ছা বলুন তো, রায়গঞ্জ নামটা শুনলে আপনার মাথায় কি আসে? কি বলবেন? তুলাই পাঞ্জি চাল। কিন্তু ভোটের বাজারে প্রায় 1.5 বছর হতে চলল তিনি নেই। কিন্তু বলুন তো, তার নামটা আপনার মাথায় গেঁথে নেই? ঠিক, প্রিয়রঞ্জন দাশমুন্সি। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পেরিয়ে আমরা এখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা ভাবছি শুরু করব কালিয়াগঞ্জ থেকে। চলুন, শ্রীকলোনি, প্রিয়দার বাড়ি। কালিয়াগঞ্জের শ্রীকলোনি। এই যে দুর্গাপুজোয় সামিল প্রিয়রঞ্জন, সঙ্গে স্ত্রী দীপা, পুত্র মিছিল। মিরিটি ব্রাহ্মণপাড়ার বাড়িতে প্রণব মুখার্জি যেতেন দুর্গা পুজোটা করতে, আর প্রিয়রঞ্জন দাশমুন্সি এ বাড়িতে আসতেন দুর্গাপুজোয় জনসংযোগ করতে। রাজনীতি হোক বা জনসংযোগ, দীপা দাশমুন্সির সবটাই শেখা প্রিয়রঞ্জনকে দেখে। রায়গঞ্জে দীপা তাই কখনো দীপা দাশমুন্সি হয়ে ওঠার চেষ্টা করেননি। সযত্নে যে ইমেজটা বাঁচিয়ে রেখেছেন তা হলো বৌদি। ইসলামপুরের বিধায়ক, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান এবং এবার লোকসভা ভোটে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। উত্তর দিনাজপুরে তার দুর্দান্ত দাপট, এতই তার দাপট যে প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির ঠিক উল্টো দিকের দেওয়াল এখন কানাইয়ালাল আগরওয়ালার দখল। যখনই গেট খুলছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, উল্টো দিকের দেওয়ালে দীপা দাশমুন্সি দেখছেন জলজল করছেন কানাইয়ালাল আগরওয়াল। বিষয়টা নিয়ে বৌদি বেজায় বিরক্ত। তবে দেওয়াল যুদ্ধে কানাইয়ালাল আগরওয়ালকে কটাক্ষও দেওয়ালেই করেছেন দীপা দাশমুন্সি। উল্টো দিকের দেওয়ালে লিখেছেন, সব পার্টি রয়েছে দেওয়ালে, কংগ্রেস রয়েছে জনগণের খেয়ালে। কিন্তু দেওয়াল দখল আর লোকসভার আসন দখল দুটো কি একই রকম সহজ? বুঝতে হবে, এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটারদের রায় নিতে হবে। আপনার গায়ে হাওয়া কোন দিক থেকে লাগছে? হাওয়া তো হচ্ছে আপনার ভাষা বলে পশ্চা হাওয়া, পচিয়া হাওয়া, পশ্চা হাওয়া। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম না, তখন ব্যবসা বাণিজ্য কাঁচা লঙ্কায় লাল সেটাই শুকাতে হবে মাঠে শুকিয়ে, সেটাকে শুকনো লঙ্কা তৈরি করতে ওই পশ্চা হাওয়াতে ওই লঙ্কাটা শুকিয়ে শুকনো লঙ্কা তৈরি। তার থেকে পশ্চা হাওয়া মানে পশ্চিম দিক থেকে দেওয়া হবে। কথায় ভাঁজ আছে কিন্তু লঙ্কার ঝাল কমবে বলছে। লঙ্কার যখন কমবে বাড়বে, হাওয়া যেরকম মারবে সেরকম কম বেশি হবে। হাওয়া মারলে ঝালটা বাড়বে, আর পূর্ব হাওয়া মারলে ঝালটা আমাদের এখানকার হিসাবটা তাই আছে। ঝাল বাড়লে ভালো না কমলে ভালো? ঝালটা বাড়লে ভালো না, ঝালটা একটু বাড়লে ভালো হয়। সকালবেলাতে লোকে খিচুড়ি খায় এখানে? গোটা রাজ্যে ঘুরে কোথাও দেখিনি দাদা সকালবেলায় খিচুড়ি খায়, মানে জল খাবারে খিচুড়ি খায় এখানে। রায়গঞ্জে কিন্তু এবার খিচুড়ির মতো ভোটের হাওয়াও কিন্তু খিচুড়ির মতো, তাই না? লিঙ্ক তো আছে। হ্যাঁ, হ্যালো, হাওয়া চলছে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আপনি বলছেন বিজেপির হাওয়া? বলুন না, বলছি প্রিয়দার নামে ভোট হবে না? হাওয়া কি বুঝছে? অসাধারণ, একদম সুনামি হচ্ছে। আপনাকে আমরা দেখেছিলাম যে এখানে একটা অপ্রীতিকর ঘটনা কিছুদিন আগে ঘটে, সেই সময় আপনি সেখানে গিয়ে অনেক আন্দোলন করেছিলেন।
আপনার যে প্রচারে আপনি কি এই ইস্যুটাও তুলছেন? এটা মূল ইস্যু থাকবে, দাড়িভিট কাণ্ড মূল ইস্যু থাকবে। কারণ দাড়িভিটের যে ঘটনা ঘটেছিল সেটা বিশ্ব ইতিহাসে অন্যতম ঘটনা। ছাত্র আন্দোলনের উপরে গুলি চালানোর ঘটনা চীনের তিয়েনানমেন স্কোয়ারে হয়েছিল, যা গোটা বিশ্বের লোক জানে। আর পশ্চিম বাংলার মাটিতে শিক্ষকের দাবিতে আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, যাকে নির্লজ্জভাবে প্রশাসন চাপা দিয়ে রেখেছে, এটা অন্যতম প্রধান ইস্যু। সিপিএম, কংগ্রেস আর টিএমসি আর বিজেপি তার মধ্যে হয়ে যাচ্ছে। যেহেতু এখানে টিএমসির মন্ত্রী আছে, যেহেতু ওখানে রাহুল গান্ধীর সাথে একটু রিলেশন মোটামুটি ভালো আছে, ওই জন্যই টিএমসিকেই ভোটটা দিতে চাচ্ছে লোক বেশি আর কি। এই হেমতাবাদ এলাকাতে হেমতাবাদ এলাকাতে মোদী সরকার আসলে বেশি ভালো হয়। ও যদি খালি একটু এই যে জাতিবাদ যদি খালি একটু খালি হালকা যদি খালি ওই প্রচারটা না করতো, তাহলে তো মোদী সরকার এবার সবাই ভোট দিত। জাতিবাদ করতে একটু জাতিবাদ করছে, ওই জন্য একটু সমস্যাটা হচ্ছে। কি ভাই সোমনাথ, ভুট্টার ক্ষেতের ধারে দাঁড়িয়ে হাওয়া কিরম বুঝছো? এদের হাওয়া বলো না ইলেকশনে হাওয়া বলো? ভুট্টার ক্ষেতের হাওয়াটাই বলো না আগে। যা হাওয়া দেখছি হ্যাঁ, তার তো মনে হয় বিজেপি। রায়গঞ্জ লোকসভা বিজেপি হয়ে যাবে, হাওয়া এরকম। আরে ভাই, আঙ্গুর কত করে রে? হ্যাঁ, আঙ্গুর 100 টাকা কেজি। মিষ্টি হবে? মিষ্টি হবে? হবে, খেয়ে দেখবো। হ্যাঁ অবশ্যই। বাইরে দেখে কি ভেতরটা বোঝা যাচ্ছে নাকি চেখে দেখতে হবে? মানে বাইরে দেখে এবার বোঝা যাচ্ছে না কিছু? না, হ্যাঁ, আঙুরের মতো সব চেখে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু বিজেপিকে চায় কেন? দেশের জন্য। মানে বুঝতেই পারছি না কথাটা। এই যে 5 বছর যে মোদি যে থাকলো, এখানে যা করছে অনেক কিছু করছে, আরো যদি 5 বছর সে থাকে অবশ্যই। নাম কি? ক্ষীরোদচন্দ্র রায়, করো কি? রায়গঞ্জ পলিটেকনিকে পড়ি, স্টুডেন্ট এখন। ভোট দেবে তো তুমি? হ্যাঁ ভোট দেবো। তো হাওয়া কি? হাওয়া তো বিজেপির হাওয়া বেশি দেখতে, বিজেপি কেন? আর কি মোদি এমন রাজকাজ করেছে যার জন্য মোদি মোদি করছে ভাই? রাজকাজ করেছে। ও তো 5 বছর সবে আসলো। মনমোহন সিং 10 বছর ছিল, কি করছে মনমোহন সিং? সার্জিক্যাল স্ট্রাইক বলে যেটা হয়েছে ওটা হয়েছে? হ্যাঁ হয়েছে, হ্যাঁ? সঠিক হয়েছে। এই যে ধরো আমাদের রাজ্য সরকার গরিবদের ঘর দিচ্ছে, গরিব মানুষকে 2 টাকা কিলো চাল দিচ্ছে, তো এর থেকে ভালো কাজ না, না, কোথায় 2 হচ্ছে? টাকা কিলো চাল, এইটা ভুল কথা। 2 টাকা কিলো চালটা কোথা থেকে আসছে? কেন্দ্র থেকে আসছে, তারপরে তো 2 টাকা কিলো চালটা দিচ্ছে রাজ্য সরকার। বুঝলাম, পরিবর্তনের দরকার আছে ওই জন্য। তাই বাম কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে গেছে। বিজেপি বিরোধী ভোট ভাগাভাগির সম্ভাবনা প্রবল। ভাঙন রুখতে তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের এমুড়ো ওমুড়ো চষে বেড়াচ্ছেন বিদায়ী সাংসদ মোহাম্মদ সেলিম। খুঁজতে খুঁজতে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের মোড়েনা গ্রামের এক দলীয় কর্মী সমর্থকের বাড়িতে দেখা মিলল মোহাম্মদ সেলিমের। ওই যে মোহাম্মদ সেলিম কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। কৃষিমন্ত্রীর কাছে, রাধামোহনের কাছে দরবার করেছি, রাজনাথ সিং এর দপ্তর ওখানে লড়েছি, অরুণ জেটলির সঙ্গে ঝগড়া করেছি। সেলিমদা, শেষমেশ জোটটা তো হলো না। আমরা প্রথম থেকেই বলেছিলাম কোনো জোট হবে না। জোটটা খবরের কাগজে আর কিছু অন্যান্য বিরোধী দলগুলো বলছিল যে গোটা দেশে বেকারত্ব 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি জ্বালা বেকারদের, আর কৃষকদের আয় 14 বছরের মধ্যে সবচেয়ে নিচে কম। এমনকি এই সংখ্যাগুলো পার্লামেন্টে, আমি সে এস্টিমেট কমিটি মেম্বার, মুরলীমনোহর যোশী চেয়ারম্যান, আমরা খেটে খুঁটে রিপোর্ট তৈরি করলাম, সেটা বার করতে দিল না। আপনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হাওয়া কি বুঝছেন? মানুষ চাইছে মাটির কথা হোক, কাজের কথা হোক, খাদ্যের কথা হোক, ডিজিটাল রেশন কার্ড পায়নি সেটার কথা হোক, এই বন্যার ত্রাণের টাকা লুট হয়েছে, ঘরের টাকা লুট হয়েছে, যে সমস্ত কালভার্ট রাস্তা ভেঙে গিয়েছিল বিল পাস করে সব পাস, কিন্তু এখনও মুখ থুবড়ে পড়ে আছে রাস্তা কালভার্ট। ঘরের টাকা 1.5 বছর ধরে রাখলো, ওটা তখন পঞ্চায়েত নির্বাচনের আগে দিয়েছিল, আর এখন দিচ্ছে ঠিক লোকসভা নির্বাচনের সময়। কার টাকা কে পেলো, কার ঘর ভেঙেছিল, কোনো হিসেব নেই। আপনাদের বিরোধীরা যেটা বলছেন যে যারা রাজ্যেই সরকার চালাতে পারলো না, তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, তাদের ভোট দিয়ে কেন ভোট নষ্ট করবো? তুমি কোন মানুষ বলছে আমি জানি না, তোমার স্টুডিওতে বসে কেউ কেউ বলছে হয়তো, কিন্তু
চোররা যখন চৌকিদার হয়ে যায় তখন চুরি আটকায় না, তখন মিথ্যাচার বাড়ে। আপনি সাংসদ, বিদায়ী সাংসদ, কি এমন করলেন 5 বছরে যাতে মানুষ আপনাকে পুনর্নির্বাচন করবে? 5 বছরে এমপি ফান্ডের টাকা সামান্য ডিএমের থ্রু দিয়ে হয়, অসহযোগিতা আছে। তার মধ্যে তোমরা দেখছো গোটা রাজ্যের মধ্যে 1 নম্বর মোহাম্মদ সেলিম। 28 কোটি টাকার কাজ করেছি সুদে, আসলে টাকা যেহেতু দেরি করে কাজ করে, আগের এমপির টাকা খরচ হয়নি, সেই টাকা এখানে খরচা হয়েছে। লুটের রাজত্বের বিরুদ্ধে, ঝুটের বিরুদ্ধে আর ফুট দেওয়ানোর বিরুদ্ধে লোকে আমাকে সমর্থন করবে। দাড়িভিট উচ্চ বিদ্যালয়, পোস্ট দুলালভিটা, জেলা উত্তর দিনাজপুর। এমনিতে এই এলাকার মানুষ ছাড়া এই স্কুলের নামও কেউ জানতেন না, কারো কোনো মাথা ব্যথাও ছিল না। কিন্তু গত বছর 20শে সেপ্টেম্বর একটি ঘটনা দাড়িভিটকে শিরোনামে নিয়ে আসে, আর এবার ভোটে এটাই বিজেপির অন্যতম হাতিয়ার। তো ভোটে কি এবার এই যে দাড়িভিটে যে ঘটনাটা ঘটেছিল তার প্রভাব পড়বে কোনো? অবশ্যই পড়বে। এই এলাকার সবাই কি তাই মনে করে? একদম অবশ্যই। এমনকি মানে বিজেপি সরকার এসে মানে আশ্বাসও দিয়েছে এবং মৃতের পরিবারের পাশে সবসময় দাঁড়িয়েছে। দাড়িভিট হাই স্কুলের মাঠে এখন একেবারে স্বাভাবিক চেনা ছবি। মাঠে দিব্য ক্রিকেট খেলা চলছে। কয়েকজন, তোমরা কি দাড়িভিট স্কুলের ছাত্র বা ছাত্র ছিলে, প্রাক্তন, এরকম কেউ আছে? আজকে সকালবেলায় বিজেপি প্রার্থীর সঙ্গে আমার কথা হচ্ছিল। দাড়িভিট কাণ্ড মূল ইস্যু থাকবে, তাই কি মনে হয়? দাড়িভিট ভোটের ইস্যু আমি তো সেটা সঠিক জানি না। দাড়িভিট ভোটের ইস্যু আমি কখনো শুনিও নি, আজকে আমি দেখিও নি। এর আগের দিন আসছিলেন লোকসভা ভোটের দেবশ্রী চৌধুরী, উনি আসছিলেন 2 দিন আগে আসছিলেন। হ্যাঁ, উনি এখানে এসে দেখা করেছেন, ওনাদের সবাইকে আশ্বাস দিয়েছেন। এমন তো আশ্বাস সবাই দিচ্ছে, ওটাই, তাছাড়া কি? কংগ্রেস যেটা বলছে যে আপনি যেতেন এক দলে আর তারপরে সুবিধা মতো অন্য দলে চলে যান। যদি তৃণমূল কংগ্রেসে এখন যদি না যেতাম আমি, কংগ্রেস দলটা ছেড়ে, তাহলে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করাতে পারতাম না। সেটাই বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনার মাথায় কংগ্রেসের হাত ছিল, দীপা দাসমুন্সির হাত ছিল, প্রিয়রঞ্জন দাসমুন্সির আশীর্বাদ নিয়ে আপনি ঘটেছিলেন। এবার আপনার পক্ষে কিছুই করা সম্ভব না, এরম বলছি। যদি কংগ্রেসের হাত হয়েই যদি নির্বাচনের আগে ফলাফলগুলি হয়েছে, তাহলে এবারও তো দীপা মুন্সি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। যদি দলের হাত হয় তাহলে তো এবারও উনি গতবার যা পেয়েছেন লোকসভায় সেটাই পাবেন। যদি আমার হাত হয় তাহলে সেটা পাবেন না উনি। মানে আপনাদের মূল লড়াই এখানে বিজেপির সঙ্গে। বিজেপি আরও একটা জিনিস এবারে প্রচারে খুব জোর দিচ্ছে, আমরা দেখলাম, সেটা হচ্ছে দাড়িভিট কাণ্ড। আপনারা এই অভিযোগটার মোকাবিলা কি করে করবেন? বিজেপি তো এটা ঘরে ঘরে গিয়ে বলছে। কোনো অভিযোগ নেই এটা। আপনার মনে হচ্ছে যে এইটার কোনো প্রভাব কি আদৌ নির্বাচনে পড়বে? কোনো নির্বাচনে এটা কোনো প্রভাব পড়বে না। নির্বাচন কি ইস্যুতে হবে? নির্বাচন একমাত্র ইস্যু হবে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বছরে যে উন্নয়নটা কাজ করেছেন, তাতে ইসলামপুরে অনেক কাজ হয়েছে। এই উন্নয়নের উপরে ভিত্তি করে এই নির্বাচনটি হবে। মানুষ কি দেখে আপনাকে ভোট দেবে? আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু হয়েছে আমার রাজনৈতিক জীবন। 24 ঘন্টা মানুষ আমাকে নিজের কাছে পায় বলেই আমাকে ভোটটা দেয়, ভোট আগামী দিনেও দেবে। তৃণমূল অবশ্য দাবি করছে দাড়িভিট কাণ্ডের মতো একটি অত্যন্ত দুঃখজনক এবং বিচারাধীন বিষয় নিয়ে বিজেপি নিকৃষ্ট রাজনীতি করছে। বসেন একটু, এখানটা একটু বসেন। রায়গঞ্জে এবার পরিস্থিতি কি? মূল লড়াই হবে তৃণমূল আর বিজেপির মধ্যে। চলো সেলিমের আন্ডার না, কি মনে করছি সেলিমের আন্ডার এটা। তো প্রিয়রঞ্জন দাসমুন্সির নামে এখানে আর এখন ভোট টোট হয় না? সেই আবেগ নেই আর? হ্যাঁ হ্যাঁ, সেই আবেগ নেই। এখন শুধু একটাই, টিএমসি আর বিজেপির হাওয়া, দুইটাই হওয়া সব থেকে বেশি প্রভাবটা বেশি, এদেরই লড়াই। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন ভাই? করছে এতদিন রাজত্ব করছে, যেইভাবে রাজত্ব করে সেইভাবে ওরা তো ছিল, ঠিক আছে। তো কি বুঝছেন ভোটের হাওয়া, কি বুঝছেন? ক্যারাম তো দারুণ খেলা চলছে দেখছি। এই এলাকায় মোটামুটি আপনাদের 80% তৃণমূল পাবে। ইয়ার আগে দিকে সলিম সাহেব ছিল না, হ্যাঁ, অনেক কম কাজ করেছে, কাজ করেনি। সেলিম। তো আপনাদের মোদির ওপরে কোনো ভরসা নেই? 100% ফেকু কেন? দেখা যাচ্ছে 2014 সালে যখন ও
এসেছিল তখন কি বলেছিল 15 লাখ টাকা দেবো, আমরা বিএড করে বসে আছি, এখনো কিছু নেই, না রেল ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে, না অন্য চাকরি আমরা পাচ্ছি, তাহলে এখন আমরা কি করে খাই? ওদের চৌকিদার আছে, তাহলে চৌকিদারের সামনে আমরা চৌকিদার রাখি কেন? 300 কেজি RDX কিভাবে আসলো? যেগুলো চলবে না। মানে মোদির থেকে দিদি ভালো। থ্যাংক ইউ। দিনভর সবার সঙ্গে দেখা হলো না শুধু একজনের সঙ্গে, তিনি দীপা দাসমুন্সী। তার এক সময়ের খাস্তালু গোয়ালপুকুরে তিনি আজ দিনভর ব্যস্ত রইলেন স্ট্র্যাটেজি মিটিংয়ে, গোপনে। রায়গঞ্জ স্টেশনের সামনে প্রশস্ত চাতাল, আর সেখানে সন্ধ্যের আড্ডা, আর সেই আড্ডায় ঢুকে পড়েছি আমরা। একটা কথা শুনলাম সকালবেলায়, আপনারা তো শহরে থাকেন, গ্রামের মানুষ বলছে পশ্চিম দিক থেকে হাওয়া বইছে। কি পয়সা হাওয়া না বলছে, হ্যাঁ পচিয়া হাওয়া। এই পচিয়া হাওয়া কি ব্যাপারটা কি বলুন তো? বলছে সেই হাওয়ায় নাকি লঙ্কা শুকোয়, আর যত ভালো হাওয়া বইবে লঙ্কার ঝাল নাকি তত বাড়বে। এই ব্যাপারটা একটু বলুন তো। পশ্চিম দিকে একটা ভাব তো আছেই, সেই ভাবটা আপনার তাৎপর্যের মধ্যে বুঝে দিতে পারেন যে পশ্চিমের একটা চেতনা, সেটা পূবের দিকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে কথার মধ্যে একটা ভাঁজ আছে, বুঝতে পেরেছি। তো এমনিতে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, আপনারা শহরে থাকেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইস্যু ট্রেন অবব করেও হলো না, হ্যাঁ যদি ট্রেনটা দেয়, হ্যাঁ তারপর ফ্লাইওভার দরকার। হ্যাঁ রায়গঞ্জবাসী সড়ক যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন থেকে শুনে আসছে। বড় ইস্যু যেটা মানে আমরা দূরে সরে গেছি, সেটা হচ্ছে রায়গঞ্জে প্রিয়দাসপুরসির সৌজন্যে একটা এইমস আসার সুযোগ হয়েছিল। সেই এইমসটা এখনো ইস্যু হয়ে রয়ে গেছে, মরে যায়নি এইমসটা, এখনো মানুষের মনে ওই আশাটা এখনো সুপ্তভাবে। গ্রামে ঘুরলাম, গ্রামে কেউ তো এইমস এর কথা বলছে না, বলছে তো সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে গেছে। আবার এইমস এর সঙ্গে সুপার স্পেশালিটি হসপিটাল ওটা তুলনা হয় না। মানে একটা মাস্টার ডিগ্রি পাস করা ছেলের সঙ্গে যদি আমি মাধ্যমিক পাস করা ছেলে, এইমস এর তার সবাই খেলছে। আর কি ইস্যু রায়গঞ্জে? আর কি স্থায়ী সরকার, স্বচ্ছ ভাবমূর্তিলা সরকার, আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান, সরকারের ভাবমূর্তি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। রাফালের মনে হয় কোনো সারবত্তা নেই। রাফালের কোনো সারবত্তা নেই, রায় দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে রাফাল নিয়ে আওয়াজ তুলে কোনো ফায়দা উঠবে বলে মনে হচ্ছে না। রায়গঞ্জ থেকে কোনো ফায়দা উঠবে না। তাহলে রায়গঞ্জে কিসের ফায়দা উঠবে? সার্জিক্যাল স্ট্রাইক, ওটা তো দেখেন দেশের ব্যাপার, হ্যাঁ ওটা রায়গঞ্জ বলে না, গোটা দেশের জন্য। ওটা রাজীব গান্ধীর আমলে বলেন, ইন্দিরা গান্ধীর আমলে ওই নিকেশে সংখ্যালঘু ভোটের বেশিটাই তৃণমূলের বাক্সে গেল কিনা, নাকি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলো, সেই হিসেবের উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে কিনা শেষমেশ সব অঙ্ক গুলিয়ে দিতে পারে কালিয়াগঞ্জে শোনা ওই পশ্চিমী হাওয়ার গল্প। এখানকার মানুষ যাকে পয়সা বা পচিয়া বলেন, হাওয়া বইছে, কিন্তু সে হাওয়ায় শেষমেশ লঙ্কার ঝাঁজ আদৌ বাড়বে কিনা তা বুঝতে একটু অপেক্ষা করতেই হবে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে ভবানন্দ সিংহ ও ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।